তো আজকে মূলত যেটা দেখব সেটা হলো ছোটখাটো কিছু প্রজেক্ট টাইপের, ঠিক আছে, যেখানে ফাংশনগুলোকে আমরা ইউজ করতে পারি। তার মধ্যে সর্বপ্রথম যেটা হলো একটা রেজাল্ট শিট তৈরি করা। ঠিক আছে, সর্বপ্রথম হলো একটা রেজাল্ট শিট তৈরি করা। স্কুল কলেজে যে রেজাল্ট শিটগুলো থাকে, যেখানে জিপিএসসি জিপিএ বিষয়গুলো থাকে, এই জিনিসটা কিভাবে সহজে তৈরি করা যায়। ঠিক আছে, তো তার জন্য ডিজাইন বিভিন্ন রকম হইতে পারে। আপনার মতো ডিজাইন আপনারা একটা তৈরি করে নিতে পারেন। এখানে মার্জের একটা কাজ ছিল, এটা দেখানো হয়েছে কিনা, যে যখন আমরা অনেকগুলা সেল নিয়ে কাজ করি, ধরেন আপনি এখানে কিছু একটা লিখবেন, বাট ছোট একটা সেলে জায়গা হইতেছে না, এখানে একটা স্কুলের নাম লিখবেন, যে এবিসি স্কুল অ্যান্ড কলেজ, এরকম একটা সেলের মধ্যে একটা ডাটা লিখলেন। এখন এই ডাটাটাকে যখন আমার মনে হবে যে না এটা এমন দরকার, ধরেন এতটুকু জায়গা বা এতটুকু জায়গা এই পুরাটা জুড়ে আমার থাকা দরকার, তখন এই যে সেলগুলোকে কি করতে হয়, আমার একসাথে মার্জ করে দিতে হয় বা সংযুক্ত করে দিতে হয়। আমরা যদি এরকম সিলেক্ট করে যতটুকু দরকার একটা সিলেক্ট করে এরপর এটাকে বলি যে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার, এটা কি হবে, এরকম সেন্টারে চলে আসবে। ঠিক আছে, এটা সেন্টারে চলে আসবে। আর এখানে অ্যালাইনমেন্টের একটা অপশন আছে, অ্যালাইনমেন্ট বাই ডিফল্ট নিচে দেওয়া থাকে, এর জন্য লেখাটা নিচে চলে আসে। এটা যদি অ্যাকুরেট মাঝখানে আনতে চাই তখন এই সেন্টার অ্যালাইনমেন্ট দিলে দেখেন এই পুরোটা একটা সেল হয়ে গেছে এবং লেখাটা কি সেলের মাঝখানে চলে আসছে। এটা হলো আমাদের মার্জ এন্ড সেন্টার। আর এই মার্জের সাথে আরও কিছু অপশন থাকে, যেমন মার্জ অ্যাক্রস, মার্জ সেলস অ্যান্ড আনমার্জ সেল। তো মার্জ সেন্টার আর মার্জ অ্যাক্রস দুইটা একটু ডিফারেন্স, দুইটা একটু ডিফারেন্ট। এই উপরের জায়গাটা আসলে জুম করা সম্ভব না, এটা তো জুম করা যায় না, জাস্ট এই প্যানেলটা আমরা জুম করতে পারি, এই জায়গাটা জুম করা যায় না। এটা হয়তো বা রেকর্ডিংটা যখন দেখবেন তখন হয়তো বা একটু জুম করে দেখতে পারেন। তো এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট বসাইতে পারেন। আর এই মার্জ আর মার্জ অ্যাক্রস এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, ধরেন মার্জ হলো কি আমার সবগুলা সেল মিলে কি হয়েছে, একটা সেল হয়ে গেছে। আমি যদি এখান থেকে আবার আনমার্জ করি, আনমার্জ, এই যে সবগুলো সেল আলাদা আলাদা হয়ে গেছে। এখন ধরেন আমি এই চারটা সেলকে যদি আমি মার্জ অ্যান্ড সেন্টার করি, আমার এই চারটা সেল একটা সেল হয়ে যাবে এবং এটার মাঝখানে লেখাগুলো কোথায় আসবে, সেন্টারে। যে মার্জ অ্যান্ড সেন্টার, এটাকে বলা হয় মার্জ অ্যান্ড সেন্টার। এটাকে আবার আনমার্জ করে দিই। আর মার্জ অ্যাক্রসের কাজটা হলো সে মার্জ করে বাট একটা সেল বানায় না। যতগুলো রো থাকে না এখানে, ধরেন আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা রো নিলাম, এতটুকু জায়গা, এটাকে যদি আমি নর্মালি মার্জিন সেন্টার করতাম কি হইতো, পুরোটা একটা ঘর হয়ে যেত, পুরোটা একটা সেল হয়ে যেত। আর যদি এটাকে আমি মার্জিন সেন্টার না করে বলতাম যে মার্জ অ্যাক্রস, রো ওয়াইজ ও কি করতো, মার্জ করে দিত। দেখেন এতটুকু এতটুকু একটা একটা করে রো বানাই দিছে। এই ডিফারেন্সটা হলো কিসের, মার্জ অ্যাক্রস অ্যান্ড মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যাক্রসে এরকম আলাদা আলাদা লাইন হয়ে যায়, আর মার্জ অ্যান্ড সেন্টার করলে পুরাটা একটা ঘর হয়ে যায়। ঠিক আছে, আর সবগুলোকে সিলেক্ট করে যখন আনমার্জ করে দিব তখন আবার সবগুলা সেল চলে আসবে। এখন ধরেন আমরা এখানে জাস্ট মার্জিন সেন্টার করে একটা স্কুলের নাম নিলাম, যে মার্জিন সেন্টার, যে এবিসি স্কুল অ্যান্ড কলেজ, এরকম এবিসি স্কুল অ্যান্ড কলেজ এইরকম। এখন এটার মধ্যে আমি নিচে আরও কিছু স্কুলের ঠিকানা, নাম, এই বিষয়গুলো, তারপরে কি পরীক্ষা, কোন পরীক্ষা, এগুলা থাকতে পারে, এগুলো আপনারা বসাইতে পারবেন, সমস্যা নেই। মূল বিষয় যেটা সেটা হলো আমার এখানে কি কি থাকতে পারে। সর্বপ্রথম আমার থাকবে এখানে কিছু সাবজেক্টের নাম। ঠিক আছে, কিছু সাবজেক্টের নাম থাকবে, ধরেন কিছু সাবজেক্টের নাম নিলাম, বাংলা, বাংলা, ইংলিশ, ম্যাথ, ম্যাটিক্স, অথবা ম্যাথ রাখলাম আপাতত। তারপরে আপনার কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইরকম। তো এখানে আবার একটা বিষয় আছে কি, আমরা জানি ইন্টারমিডিয়েট বা ইয়েতে কি থাকে, একটা ফোর্থ সাবজেক্ট থাকে। ঠিক আছে, একটা ফোর্থ সাবজেক্ট বা যেটা অপশনাল সাবজেক্ট বলি, এরকম একটা সাবজেক্ট থাকে। তো অপশনাল সাবজেক্টের জন্য যে কোনো একটা সাবজেক্ট আমরা ধরেন বাদ রাখলাম, ধরেন বায়োলজিটাই ওনার অপশনাল সাবজেক্ট, এরকম।
ঠিক আছে। এরপরে আর কি কি সাবজেক্ট থাকতে পারে, আইসিটি থাকতে পারে, আইসিটি আর কি 1 2 3 4 5 6 আর কিছু সাবজেক্ট থাকে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, সোশ্যাল সায়েন্স দিয়ে দিই, সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞান। ঠিক আছে, ধরেন এই কিছু সাবজেক্ট তার আছে। এখন এই সাবজেক্টগুলোর মধ্যে তার স্পেসিফিক কি থাকবে, মার্ক থাকবে। ঠিক আছে, এই সাবজেক্টগুলোর মধ্যে কি থাকবে, মার্ক থাকবে। ধরেন এটার মধ্যে সে 90 পাইলো, 80 পাইলো, 50 পাইলো, 65 69 95 70 এরকম। এখানে বললাম যে সাবজেক্ট, এখানে বললাম মার্ক। ঠিক আছে, এখানে বললাম সাবজেক্ট এবং এখানে মার্ক, এগুলাকে বোল্ড করে দিলাম এরকম। এখন এই মার্ক অনুযায়ী আমার কি দরকার, ওদের জিপিএ দরকার অথবা গ্রেড পয়েন্ট দরকার। তাদের জিপিএ এবং কি গ্রেড পয়েন্ট দরকার। তো তাদের জিপিএ যদি আগে বের করতে চাই, ধরেন আগে জিপিএ বের করব, আগে ধরেন তাদের গ্রেড পয়েন্টটা বের করলাম, এই পাশে জিপিএটা রাখবো। ঠিক আছে, এখানে রাখলাম কি তাদের যে কি বলে এটাকে, লেটার গ্রেড, সরি এই তো মনে পড়ছে, লেটার গ্রেড, নামটা মনে আসতেছিল না, লেটার গ্রেড, লেটার গ্রেড এই পাশে। ঠিক আছে, পার সাবজেক্টের লেটার গ্রেড। এখন লেটার গ্রেডের মধ্যে লেটার গ্রেড বের করার জন্য আমরা একটা ফাংশন গত ক্লাসে করছিলাম মনে হয়, নেস্টেড ইফ নামে। তো এখানেও আমরা নেস্টেড ইফ ইউজ করতে পারি। ঠিক আছে, নেস্টেড ইফ ইউজ করার জন্য কি করব, আগে একটা ইফ নিব, আগে একটা ইফ নিব। ইফ নিয়ে চেক করব যে ইফ দিস নাম্বার, এই যে নাম্বারটা এই সেলের মধ্যে তো মার্কগুলো থাকবে, ইফ দিস মার্ক ইজ গ্রেটার দেন কত, গ্রেটার দেন ইকুয়ালস 80, এই মার্কটা যদি 80 বা তার থেকে বেশি হয় তাহলে আমার এখানে লেটার গ্রেড শো করবে কি, কোটেশন দিয়ে এ প্লাস। আর যদি না হয়, ধরেন যে 80 থেকে বেশি হইল না, তখন সে আবার কি করবে, তখন সে আরেকটা ইফ কন্ডিশন চালাবে। সেখানে গিয়ে সে আবার চেক করবে যে এই B4 নামক সেলটা গ্রেটার দেন ইকুয়ালস কত, 80 থেকে বেশি, এরপরে ধরেন দিলেন আপনি 75 এর থেকে বেশি, এরপরে দিলেন 75 এর থেকে বেশি কিনা। তো যদি 75 এর থেকে বেশি হয় তাহলে এখানে শো করবে কি এ, যদি 75 এর থেকে বেশি হয় তাহলে শো করবে এ গ্রেড। আর যদি না হয় তাহলে কি হবে, আবার ইফ কন্ডিশন রান করবে। এই জন্য বারবার এটাকে না লিখে আমরা এতটুকু কপি করে নিতে পারি, এই যে ইফ পর্যন্ত কপি করে পেস্ট করে দিবেন। যদি 80 থেকে বেশি হয় তাহলে এ প্লাস, যদি একটু বড় করে নিই, যদি 80 থেকে বড় হয় তাহলে এ প্লাস, বাইরে ক্লিক করতেছে কেন, যদি 80 থেকে বেশি হয় তাহলে এ প্লাস, যদি 75 থেকে বেশি হয় তাহলে এ, যদি 70 থেকে বেশি হয় তাহলে কি এ মাইনাস বললাম, যদি 60 থেকে বড় হয় তাহলে বি, সেম ভাবে বললাম যে 50 থেকে বড় হইলে কত, সি। এটাকে আবার কপি করে পেস্ট করে নিই, আরেকটা কপি করে নিচে আরেকটা পেস্ট করলাম। আরেকটাতে বললাম কত, 40 বেশি হইলে ডি। আর যদি কোনোটাই না হয় তাহলে কি হবে, প্রথমে চেক করলো সে 80 থেকে বেশি কিনা, দেখলো 80 থেকে বেশি হইলে এ প্লাস, যদি না হয় তাহলে সে আবার চেক করবে 75 থেকে বেশি কিনা, যদি 75 থেকে বেশি হয় তাহলে শো করবে এ, যদি সেটাও না হয় আবার চেক করবে 70 থেকে বেশি কিনা। তো এভাবে চেক করতে করতে 40 পর্যন্ত আসবে যে 40 বেশি কিনা, যদি 40 বেশি হয় তাহলে সে শো করবে কি ডি, যদি সেটাও না হয় তার মানে তার মার্ক কত, 40 থেকেও কম, অর্থাৎ ডিরেক্ট এফ। এখানে আর আমাদের কন্ডিশনের দরকার নাই। এরপর যেটা করতে হবে, অবশ্যই যতগুলো ব্র্যাকেট আমরা শুরু করছি প্রত্যেকটা ব্র্যাকেট কি ক্লোজ করতে হবে, ব্র্যাকেট 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 ব্র্যাকেট, এই যে সবগুলা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ঠিক আছে, এরপর আপনার কি হবে, লেটার গ্রেডটা চলে আসবে। এখানে আপনি যদি চেঞ্জ করে দেখেন, 80 এ প্লাস, 50 দিলে সি, 40 দিলে ডি, 23 দিলে এফ।
ঠিক আছে, এভাবে কি লেটার গ্রেডটা চলে আসছে। এখন এই লেটার গ্রেড বরাবর আমরা কি করব, ধরে জাস্ট একটা টান দিব, সবগুলা লেটার গ্রেড চলে আসবে। ঠিক আছে, যেহেতু এখানে সেল রেফারেন্স আছে, এই প্রত্যেকটা সেলের রেফারেন্স অনুযায়ী নিয়ে কি হবে, প্রত্যেকটাতে ফর্মুলা বসে গেছে, সেম ফর্মুলা। এটাতে B7, এটাতে B6, এটাতে B5, এটাতে B4। এভাবে আমরা লেটার গ্রেডটাকে বের করে নিয়ে আসতে পারি। এখন লেটার গ্রেডের পরে আমার কি দরকার, লেটার গ্রেডের পরে দরকার হলো গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট, লেটার গ্রেডের মতো একটা কি দরকার, গ্রেড পয়েন্ট দরকার। তো গ্রেড পয়েন্টের জন্য আমরা লেটার গ্রেডের ফর্মুলাটাই কিন্তু ইউজ করতে পারি, কারণ আমার জিনিসটা একই, আমার কনসেপ্টটা কিন্তু সেম। এও চেক করবে কি নাম্বার 80 বেশি হইলে কত শো করবে, এখানে হয়তো 5 শো করবে, এ হইলে 4.5, এখানে 4 শো করবে, এখানে 3, 2 এবং 1, এরপরে এফ হইলে কত 0 শো করবে। ঠিক আছে, এফ হইলে 0 শো করবে। এই জন্য আমরা যেটা করতে পারি, এই যে লেটার গ্রেডের যেই ফর্মুলাটা আছে না, এই পুরো ফর্মুলাটাকে কপি করে নিব। লেটার গ্রেডের ফর্মুলাটাকে কপি করে আমরা এই গ্রেড পয়েন্টের মধ্যে বসায় দিলাম। ঠিক আছে, দেখেন সবগুলো চলে আসছে না, লেটার গ্রেড চলে আসছে। এখন কি করব, এখন জাস্ট লেটার গ্রেডের ফর্মুলাটার মধ্যে আমার এই জায়গা কনসেপ্টগুলো চেঞ্জ করে দিব। কনসেপ্ট করে, যেমন এ প্লাস আসলে কত শো করে, এ প্লাস আসলে 5.00, তারপর এর ক্ষেত্রে কত শো করে, ধরেন 4.50, তারপর এ মাইনাসের ক্ষেত্রে 4.00। ঠিক আছে, এর ক্ষেত্রে বিষয় তো চেঞ্জ হয়, আমি জাস্ট একটা র্যান্ডম বসাইতেছি আর কি। এখানে দিলাম ধরেন 3.00 বা এখানে 3.50। এই সি এর জায়গায় দিলাম কত 3.00, ডি এর জায়গায় বসাইলাম কত 2.00, অ্যান্ড এফ এর ক্ষেত্রে কত 0, এফ এর জন্য 0। এই যে 5.00 চলে আসছে, এটাকে এখন এইভাবে টান দিয়ে নামাই দিব। ঠিক আছে, এগুলো হলো তাদের গ্রেড পয়েন্টগুলো কিন্তু চলে আসছে। এখন যদি আমি মার্ক চেঞ্জ করি, দেখেন 60 আমার গ্রেড পয়েন্ট সহ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 3.50, 80 পাইলে এ প্লাস, 20 পাইলে F0। এরকম। এখন আমার কি দরকার, এখন আমার দরকার হইলো একটা জিপিএ, অর্থাৎ গ্রেড পয়েন্ট এভারেজ। জাস্ট একটা কি বের করা লাগবে, একটা এভারেজ বের করা লাগবে, একটা এভারেজ বের করা লাগবে। এভারেজ বের করার জন্য কি করব, এভারেজটা যেহেতু ইন্ডিভিজুয়াল থাকবে না, এভারেজটা কই থাকবে, এই সবগুলা সেল মিলে একটা সেল থাকবে। ঠিক আছে, আমাদের মার্কশিটগুলোতে যেমন থাকে। তো এই পুরোটাকে একটা করার জন্য কি করব, এতটুকুকে সিলেক্ট করে বলবো মার্জ অ্যান্ড সেন্টার। এই যে মার্জ হয়ে গেছে, একটা সেল হয়ে গেছে। এবার এই একটা সেলের মধ্যে আমি বলবো ইকুয়াল। এটা আবার একটু টেকনিক্যালি বের করতে হয়, যেমন যেহেতু এগুলো টেক্সটের মধ্যে ছিল, আমাদের কোটেশনের মধ্যে ছিল, এটাকে আমরা বললাম যে সাম। আগে এগুলো কি করব, সাম করব সবগুলাকে, যে একটা প্লাস এটা প্লাস প্লাস এইটা প্লাস এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস এই D10 সবগুলাকে যোগ করলাম। যোগ করার পর ভাগ করব কত দিয়ে, আমার এখানে মার্ক আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তো এই 7 দিয়ে আমি কি করব, ভাগ দিব, আর এরকম একটা মান চলে আসবে। ঠিক আছে, এটা একটা অ্যাভারেজ চলে আসছে এই সবগুলার। এখন এই অ্যাভারেজটার ক্ষেত্রে আমার কি করা লাগে, অ্যাভারেজ তো কখনো 2 ডিজিটের বেশি হবে না। ঠিক আছে, 2 ডিজিটের বেশি কখনো হবে না। তো এইখানে আমি মান চেঞ্জ করতে পারবো না, বাট আমার কি করতে হবে, ডিজিটটা কম রাখতে হবে। তো এই যে দশমিকের পরে যেই ডেসিমালগুলো আছে, এই ডেসিমাল বাড়ানো এবং কমানোর জন্য দুটো বাটন আছে উপরে। এই যে একটার নাম হলো ইনক্রিজ ডেসিমাল, আরেকটার নাম হলো ডিক্রিজ ডেসিমাল। এখন আমার ডিক্রিজ করা দরকার, আমি এখান থেকে কি করতে পারি, ডিক্রিজ করতে পারি। দেখেন অটোমেটিক ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে, আমার কিন্তু ভ্যালু ডিলিট হইতেছে না। ঠিক আছে, ডিক্রিজ ডেসিমাল কিন্তু এমন না যে সে বাইরের ভ্যালুটা জাস্ট ডিলিট করে দিতেছে, ওটাকে কিন্তু অ্যাড করতেছে। যেমন এই দেখেন 3.57, এটাকে যদি আমি 2 ডিজিটে আনি কত হবে, 3.6, 3.57, 3.6, মানে ও ডিজিট কমাইতেছে না, ও পুরো ডিজিটটাকে একটা কি বলে এটা কম্প্রেস করে নিয়ে আসতেছে। ঠিক আছে, তো এটাকে আমরা রাখবো 2 ডিজিট পর্যন্ত। ঠিক আছে, এটাকে আমরা রাখবো 2 ডিজিট পর্যন্ত। এরপরে আসি আরেকটা জিনিস, সেটা হলো কি, ওই অপশনাল সাবজেক্ট বা এডিশনাল সাবজেক্ট যেটাই বলি, ওটার কাজ। ওটার জন্য এই জিপিএটা কিভাবে আসছে, এই জিপিএটি আসছে এটা লেখাই থাকে মনে হয়, উইথাউট অ্যাডিশনাল সাবজেক্ট, উইথাউট অ্যাডিশনাল সাবজেক্ট। এর ফন্টগুলো একটু ছোট করে দিই।
উইথাউট অ্যাডিশনাল সাবজেক্ট। এজিপিএটা কিসের? উইথাউট অ্যাডিশনাল সাবজেক্ট। এখন অ্যাডিশনাল সাবজেক্ট কোথায় বসবে? অ্যাডিশনাল সাবজেক্টের জন্য আমরা নিচে আলাদা একটা জায়গা রাখি, এটার নাম আমরা ধরেন দিলাম অ্যাডিশনাল সাবজেক্ট। অ্যাডিশনাল সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্টে কি ছিল? ধরেন কি রাখছিলাম? বায়োলজি রাখছিলাম। বায়োলজিটাকে অ্যাডিশনাল সাবজেক্টের মধ্যে রাখলাম, এটাকে একটু বোল্ড করে দিই এরকম। এগুলো হলো আমাদের রেগুলার সাবজেক্ট, এটা হলো অ্যাডিশনাল সাবজেক্ট। ঠিক আছে, এখানে ফরম্যাট পেইন্টার দিয়ে এটাকে ফরম্যাট করে দিই। এগুলো হলো আমার রেগুলার সাবজেক্ট, এটা হলো আমার অ্যাডিশনাল সাবজেক্ট। অ্যাডিশনাল সাবজেক্টে ধরেন একটা মার্ক দিয়ে দিলাম যে কত, অ্যাডিশনাল সাবজেক্টে সে 50 পাইছে ধরেন। ঠিক আছে, 50 পাইছে। তো লেটার গ্রেড এগুলো আমরা কপি করে পেস্ট করতে পারি। আমরা যেটা কপি করে এখানে পেস্ট করে দিই, আমার অটোমেটিক কি হবে? ফর্মুলা এখানে বসে পড়বে। এখানেও সেম, এটাকে কপি করে যদি এখানে পেস্ট করি, এই যে ফর্মুলা বসে পড়বে এই জায়গা থেকে। এখন অ্যাডিশনাল সাবজেক্টের ক্ষেত্রে কি হয় যে আপনার যদি আপনি 2 পয়েন্ট মনে হয় 2 পয়েন্টের উপরে পান, 2 পয়েন্টের উপরে পান, তাহলে সেই এক্সট্রা মার্কটা আপনার টোটালের সাথে যুক্ত হয়। ঠিক আছে, এক্সট্রা মার্কটা কি হয়? এক্সট্রা মার্কটা আপনার ইয়ের সাথে যুক্ত হয়, এই জিপিএর সাথে যুক্ত হয়, জিপিএ উইথ অ্যাডিশনাল সাবজেক্ট এটার সাথে যুক্ত হয়। তো এটার মধ্যে আমরা বললাম যে এখানে কীরকম একটা ইয়া থাকে, দাঁড়ান একটা ছবি দেখে নিই। এইচএসসি মার্কশিট বাংলাদেশ কি লেখা থাকে যেন, এই যে জিপি অ্যাবভ 2 লেখা থাকে, জিপি অ্যাবভ 2। এটার ক্ষেত্রে হয় কি, এই যে 2 এর উপরে আপনি যত পাইছেন ওই জিনিসটা আপনাকে একটু আলাদা করে বের করে নিতে হয়। তো এই জায়গায় আমি ধরেন লিখে নিলাম, এটাকে একটু বড় করে নিই, এটাকে একটু বড় করে এটার মধ্যে আমি আরেকটা সেল বানাই, যে স্প্লিট 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 এই দুইটাকে মার্জিন সেন্টার করি, এগুলাকে মার্জিন সেন্টার করি, এগুলাকে মার্জিন সেন্টার করি, এটাকেও মার্জিন সেন্টার করে নিই এরকম। এবার এটাকে একটু ছোট করে নিই। ঠিক আছে, এখানে লিখলাম জিপি অ্যাবভ 2, মানে সে 2 এর বেশি কত পাইছে, এই মার্কটা এখানে জাস্ট লেখা থাকবে। 2 এর উপরে কত পাইছে, 2 এর উপরে কত পাইছে এটা বের করার জন্য সিম্পলি আমরা জাস্ট বলবো যে ইকুয়াল this mark minus 2.00। এই যে টেক্সট আকারে না বসাইলে এগুলো ইয়াগুলো থাকে না, পয়েন্টগুলো 2.001 না। এরপর এটাকে আমার কি করা দরকার, একটু ডেসিমাল আনা দরকার। তো ডেসিমাল আনার জন্য বলবো কি, ইনক্রিজ ডেসিমাল। এখানে কমাই দিছি, এখানে ইনক্রিজ করে ডেসিমাল বাড়াই দিছি। এরপর এটাকে সেন্টারে নিয়ে আসলাম, সেন্টার। ঠিক আছে, তার মানে এখানে কত যোগ হবে? 1 যোগ হবে। সে যদি মনে করেন 80 পাইতো, তাহলে এখানে কত যোগ হইতো? 3 যোগ হইতো। সে যদি এখানে 20 পাইতো, তাহলে এখানে কত? -2 যোগ হইতো। এই জায়গায় গেল আবার একটা গ্যাঞ্জাম, -2 তো যোগ হবে না, বাট মার্কশিটে কখনো দেখেনও না এরকম যে -2 লেখা থাকে। ঠিক আছে, কখনো কিন্তু মার্কশিটে এরকম -2 লেখা থাকে না। তো এইটার একটা সলিউশনের জন্য আমরা কি করব, এখানে একটা কন্ডিশন বসাবো। এখানে একটা কি করব, কন্ডিশন বসাবো। কেমন কন্ডিশন? যে এই সেল থেকে সে 2 মাইনাস করবে, কখন করবে? যদি এই সেলের যে ভ্যালুটা আছে এখানে যে মানটা, ওটা যদি 2 এর বেশি থাকে, মানে 2 এর বেশি হইলে সে মাইনাস করে দেখাবে। আর যদি না হয় তাহলে ধরেন যে মাইনাস করা দরকার নেই, তাহলে সে কি করবে, ডিরেক্ট 0 দেখায় দিবে। তো তার জন্য আমরা এই জিনিসটাকে একটা কন্ডিশনের মধ্যে রাখি, যে if this cell কত is greater than or equal 2.00, যদি 2 পয়েন্টের বেশি হয় তাহলে সে কি করবে, তাহলে সে এটার থেকে মাইনাস 2.00, তাহলে সে এটার থেকে 2 মাইনাস করবে। আর যদি না হয় মানে কি, যদি না হয় মানে এই সেলের ডাটা 2 পয়েন্টের বেশি না, 2 পয়েন্টের কম, 1 পয়েন্ট সামথিং অথবা 0 পয়েন্ট সামথিং, তখন সে এখানে বাই ডিফল্ট কত 0.00 বসাই দিলাম, এইটা শো করবে। ঠিক আছে, এই যে 0.00 চলে আসছে। ঠিক আছে, 0.00 দিতে পারেন অথবা 0 দিতে পারেন, আপনাদের ইচ্ছা।
ঠিক আছে, এখন দেখেন আর এই প্রবলেমটা হবে না। এখন যদি সে 50 পায়, এই যে মাইনাস হয়েছে, কারণ এখন 2 এর বেশি আছে। ঠিক আছে, 80 90 70, এখন কি জিপি অ্যাবভ 2টা আসবে। আর যদি ইন কেস 40 এর নিচে পায় তাহলে 0 চলে আসবে, অর্থাৎ সে কি কোনো মার্ক যোগ হবে না। ঠিক আছে, এই সেম প্রবলেমটা আবার কোথায় আছে, এই জায়গাও কিন্তু আছে। এটা এখন খেয়াল করবেন, কখন খেয়াল করবেন এটা, যখন আপনার কাছে একটু বেশি ভালো স্টুডেন্ট চলে আসবে। ধরেন সে এখানেও সে 80 পাইছে, 4.50, ভালো কথা। এখানে 90 পাইছে, ভালো কথা। এখানেও সে কি করলো, 80 পাইছে, ভালো কথা। এখানেও কি করলো, 80 পাইছে, 5.00। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এরপরে যেটা বের করব, এটাতে মনে হয় সমস্যাটা আসে। এটা হলো জিপিএ উইথ অ্যাডিশনাল সাবজেক্ট। ঠিক আছে, জিপিএ উইথ অ্যাডিশনাল সাবজেক্ট, এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিই। এখানে উইথআউটটাকে জাস্ট উইথ বানাই দিই। এটা হলো কি, একটা হলো উইথআউট আর একটা উইথ অ্যাডিশনাল সাবজেক্ট। ঠিক আছে, একটা হলো উইথআউট অ্যাডিশনাল সাবজেক্ট আর একটা জিপিএ। এটা উইথ অ্যাডিশনাল লেখেও না, এটা জাস্ট জিপিএ লেখা দিলেও হয়। ঠিক আছে, এটার ক্ষেত্রে জাস্ট একটু মেনশন করে দেয় যে উইথআউট অ্যাডিশনাল সাবজেক্ট। ঠিক আছে, এটাকে একটু ছোট করে দিলে কেমন লাগে, এরকম। এখন এই যে জিপিএ উইথ অ্যাডিশনাল সাবজেক্ট, এটা তো আর এই পর্যন্ত থাকবে না, এটা একদম এই অ্যাডিশনাল সাবজেক্ট সহ ইনক্লুডেড হবে। এই জন্য এই পুরোটাকে ধরে আমরা কি করলাম, আবার একটা মার্জিন সেন্টার বানিয়ে ফেললাম, একটা মার্জ অ্যান্ড সেন্টার করলাম। এখন এখানে কি করব, এখানেও এভারেজ বের করার প্রসেসটা সেম, একটা সাম ফাংশন দিয়ে এরপর কি এটা যোগ হবে প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস কি এটা প্লাস কোনটা প্লাস হবে, এই যে এটা জিপিএ অ্যাবভ 2, এটা কিন্তু হবে না। এটা হলো সে পাইছে, এখান থেকে 2 এর বেশি যত পাইছে ওইটা মূলত এভারেজে যোগ হয়। এই মার্কটা কিন্তু যোগ হয় না, যোগ হয় যেটা মানে 2 এর বেশি। এরপর এটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, আবার ডিভাইড কিন্তু আবার এটা কাউন্টে আসে না, ডিভাইডের সময় আসে এটাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ডিভাইডের সময় কয়টা, 7টাই থাকে। ঠিক আছে, ডিভাইডের সময় 7টাই থাকে। এখন এটাকে কি করব, এখানে থেকে ধরে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসলাম আর ডেসিমাল একটু কমায় দিই। ঠিক আছে, এই যে গ্যাঞ্জামটা কোথায় আসছে দেখছেন, একটু বেশি ভালো স্টুডেন্ট যখন আসছে তখন গোল্ডেন প্লাসের জায়গায় কি হয়েছে, 5.43 হয়ে গেছে। এটা তো কখনো পসিবল না। তো এই যে 5.43, এটাও যাতে না আসে, এই টাইপের গ্যাঞ্জাম যাতে না হয়, তখন কি করতে হবে, তখন এটার মধ্যে আমরা একটা কন্ডিশন বসায় দিব। ঠিক আছে, এটার মধ্যে একটা কন্ডিশন, কেমন কন্ডিশন বসাবো, যে যদি যদি আমার এই যে অ্যাভারেজের মান, যদি এই অ্যাভারেজের মানটা, এখানে আপনি আরো একটা ব্র্যাকেট বসাইতে পারেন, যে যদি এখানে আরো একটা ব্র্যাকেট দিলাম, শেষে ধরেন আরো একটা ব্র্যাকেট দিলাম, এরকম, যে যদি এই সামের ভ্যালুটা ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু কত হয়ে যায়, গ্রেটার দেন ইকুয়ালস টু 5.00 হয়ে যায়, তাহলে ধরেন এটার মান 5-এর বেশি হয়ে গেছে, তখন আমি কত দেখাবো, তখন আমি জাস্ট 5 দেখাবো, যে জিপিএ 5। আর যদি না হয়, ভ্যালুই ফলস, তার মানে 5-এর বেশি না, মানে 5-এর কম, এরকম কিছু আছে, তো 5-এর কম হলে তো আমার আপত্তি নেই। 5-এর কম হলে আমি ডিরেক্ট এই যে ফাংশনটা, মানে এই অ্যাভারেজে যেটা আসুক, 4 পয়েন্ট সামথিং 3 পয়েন্ট সামথিং যেটা আসুক, এটাই এখানে বসাই দিতে পারি, এরপর ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এটা একটু রেকর্ডিংটা পজ করে বুঝছেন, এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন কোন জায়গায় চেঞ্জ করছি। ঠিক আছে, এটা হলো যে আমার ভ্যালু যেটা আসছিল, ওই ভ্যালু যদি 5-এর বেশি হয় তাহলে 500 করবে, ওই ভ্যালু যদি 5-এর বেশি হয় তাহলে ডিরেক্ট 500 করবে, আর যদি 5-এর বেশি না হয় তাহলে ওই অ্যাকচুয়াল ভ্যালুটাই এখানে শো করবে। ঠিক আছে, এই যে এখন 5.43, কোথাও কি মিস্টেক হয়েছে, দাঁড়ান, ইফ দিস সাম, এই যে অ্যাভারেজের ভ্যালু এতটুকু, এই ভ্যালুটা যদি গ্রেটার দেন ইকুয়ালস 5.00 হয় তাহলে 5 শো করবে, আর যদি 5-এর বেশি না হয় তাহলে ওই ভ্যালুটাই শো করবে। তাহলে 5.43 তো শো করার কথা না, দাঁড়ান, d4 d5/7, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা
7টা, ঠিক আছে 7টা। অ্যান্ড এখানে টেক্সট বসাইছি দেখে এমন আসতেছে কিনা দেখি। ফাইভ পয়েন্ট 00, এইখানে একটু চেক দিয়ে দেখি। এই যে এই জায়গাটা টেক্সট হয়েছিল, তো যেখানে আমরা মেজারমেন্টটা করব, কন্ডিশনটা যে জায়গাটায় বসাইছি যে এই ভ্যালুটা কি 5-এর বেশি বা কম কিনা, ওই জায়গাটায় আমাকে কি দিতে হবে, নাম্বার। এই জায়গাটায় টেক্সট দিলে হবে না, টেক্সট দিলে সে মেজার করতে পারবে না, টেক্সটের থেকে বড় বা টেক্সটের থেকে ছোট তো হয় না, একটা নাম্বারের থেকে বড় বা ছোট হয়। এই জন্য এই কন্ডিশনের ক্ষেত্রে এই জায়গাটাতে কি করতে হবে, নাম্বার ইউজ করতে হবে, ঠিক আছে। এখন দেখেন সে যদি কম পায়, ইন কেস ধর একটা সাবজেক্টে কম পাইলো, একটা সাবজেক্টে কম পাইলো, এই যে 4.50 4.93, একটা হলো অ্যাডিশনাল সাবজেক্ট ছাড়া আর একটা অ্যাডিশনাল সাবজেক্ট সহ। এখন কিন্তু আর এই প্রবলেমটা হবে না। এখন যদি সে ফেলও করে, একটা লো সিজিপিএ, ঠিক আছে, যেটা এফ ধরে, এরপরে আবার 60, এরকম একটা ভ্যালু থাকবে। আর এখানে যদি কম পায় মানে ভ্যালু থাকবে। আর ইন কেস যদি সব মার্ক কখনো 80 থেকে বা 80-র বেশি হয়, তখন অটোমেটিক কি হবে, এই যে 4.86 4.5.00, এই যে এখন যদি সে এখানেও 80 পায়, এই ভ্যালু কি 5-এর বেশি আর যাবে না। এখন আপনার কাজ কি, এই যে জিনিস একটা সিস্টেম রেডি হয়ে গেল, এখন জাস্ট স্টুডেন্টের মার্ক এখানে বসায় দিলেই আপনার কি গ্রেড শিট, রেজাল্ট শিট চলে আসবে, ঠিক আছে। এগুলা পরে আপনি ফন্ট সাইজ একটু ছোট করে সুন্দর করে ডিজাইন করে, লেখা যদি এরকম পিছনে চলে যায় না, এটার জন্য একটা অপশন আছে, এটার নাম হলো আপনার এই যে র্যাপ টেক্সট, র্যাপ করে দিতে পারেন। র্যাপ করলে কি হবে, লেখাটা নিচে চলে আসবে। হুম, এখন ফেল করলে জিপিএ পয়েন্ট যদি আপনি এখানে না রাখতে চান, তখন আবার আপনাকে এমন রাখতে হবে যে কোনোটাতে যদি এফ থাকে, ঠিক আছে, মার্কশিটে থাকে আমার মনে হয়, মার্কশিট এইটার মধ্যে যদি এফ থাকে, কিরকম শো করে মনেও তো নেই, আমার খুঁজতে হবে এফ ওলা কোনো একটা। অ্যাডিশনাল সাবজেক্টটা একদম নিচে আলাদা করে রাখছে। ঠিক আছে, এখন এরপরে 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 এরপর নতুন একটা শিট ক্রিয়েট করে নিই। কারণ নতুন একটা শিটের মধ্যে যেটাকে বলা হয় আপনার, কি বলে এটাকে, ওয়েজ শিট মনে হয়, ওয়েজ শিট কীরকম থাকে, ঠিক আছে। ওয়েজ শিট এটা হলো আপনার স্যালারি শিট, স্যালারি শিটের মতোই আপনার, যে একজন ব্যক্তির যখন একটা বেসিক স্যালারি থাকে, তখন বেসিক স্যালারির সাথে ধরেন অনেক কিছু অ্যাড হয় বা অনেক কিছু ডিডাক্ট করে, আবার যেমন ভ্যাট ট্যাক্স এগুলা বাদ যায়, আবার তার ট্রাভেল অ্যাসুরেন্স, হোম অ্যাসুরেন্স, তারপর তার মেডিকেল চার্জ ইত্যাদি বিষয় অ্যাড হয়, রিমুভ হয়, অ্যাড হয়, রিমুভ হয়। তারপর আবার ওভারটাইমের একটা বিষয় থাকে। তো এইগুলা
সব কিছু একসাথে মিলায়ে একটা শিট ক্রিয়েট হয়, যেখানে দিন শেষে তার বেসিক থেকে শুরু করে তার কি টোটাল স্যালারিটা আসে, এই টাইপের শিট। ঠিক আছে, তো এই শিটগুলোকে ক্রিয়েট করার জন্য ধরেন আমরা কিছু র্যান্ডম নাম নিয়ে আসি, এটাকে একটু জুম করে নিই, এটা কিছু র্যান্ডম নাম নিয়ে আসি কিছু নেমস, নিলাম 15টা ধরেন। এরকম এখন এটার মধ্যে উপরে একটা ইনসার্ট করে নিই, উপরে একটা রো ইনসার্ট করে নিলাম। এই রোটা ইনসার্ট করলাম মূলত এদের টাইটেলগুলো বসানোর জন্য, যে এখানে হবে কি তাদের নেম, নেম বা ধরেন এমপ্লয়ি নেম, এখানে ধরেন তাদের একটা বেসিক থাকে, এরপরে ধরেন কি থাকতে পারে তার হাউস রেন্ট, এরপরে ধরেন তার কি থাকতে পারে তার ট্রাভেল এসেন্স, টিএ দিলাম একটা, ডিএ দিলাম একটা, এরপরে ধরেন তার মেডিকেল চার্জ, এরপরে তার ইন্স্যুরেন্স, এরপর আর কি থাকতে পারে মেডিকেল, ডিএ, ইন্স্যুরেন্স, হাউস রেন্ট, এরপরে ধরেন তার একটা ট্যাক্স বাদ যাবে, এরপরে ইন টোটালে গিয়ে কি হবে এরপরে তার টোটালটা আসবে এখানে এরকম বেসিক, হাউস রেন্ট, টিএ, ডিএ, মেডিকেল, ইন্স্যুরেন্স, ট্যাক্স অ্যান্ড টোটাল। এখন এদের একটা বেসিক ধরেন আনুমানিক আপনি বসায় দেন, বেসিক একটা আনুমানিক বসায় দেয় যে 25,000। এরকম তাদের বেসিক স্যালারি। এখন ধরেন এটার সাথে তাদের একটা হাউস রেন্ট অ্যাড হবে। হাউস রেন্ট আবার কিভাবে অ্যাড হয়, এখানে কয়েকটা একটু বাড়ায় দিই। হাউস রেন্ট আবার অ্যাড হয় ধরেন যার স্যালারি বেশি তার আবার হাউস রেন্টও একটু বেশি আসে, যার স্যালারি কম তার হাউস রেন্টও একটু কম আসে। এটার জন্য সেমভাবে আমাদের ইফ কন্ডিশন বা নেস্টেড ইফ কন্ডিশন ইউজ হয়, যেখানে আমরা বলে দেখি যে ইকুয়ালস ইফ। আচ্ছা, নেস্টেড ইফের ক্ষেত্রে একটা জিনিস বলি, আমরা যখন কোনো কিছু মেজার করি, যেমন এই যে একটা কিছু মেজার করলাম যে একটা মার্ক এত থেকে বেশি কিনা, এত থেকে বেশি কিনা, এত থেকে বেশি কিনা, তো এই যে বেশি মেজার করার ক্ষেত্রে কন্ডিশনের মধ্যে এখানে আমরা কি ইউজ করছি, গ্রেটার দেন ইকুয়ালস, গ্রেটার দেন ইকুয়ালস। এখন গ্রেটার দেন ইকুয়ালস কেন ইউজ করলাম, গ্রেটার দেন ইকুয়ালস ইউজ করলাম কারণ আমার এই যে যে মার্কগুলো আমরা যেগুলো মেজার করতেছি এগুলো কি বড় থেকে ছোট হইতেছে না। প্রথমে 80-র সাথে চেক করলাম, তারপর 75-এ চেক করলাম, তারপর 60-তে চেক করলাম, তারপর 50-তে চেক করলাম। তো যখন আমার এই যে চেকিং করা যে মার্কগুলো এগুলো যখন আমার বড় থেকে ছোটোর দিকে যাবে, ঠিক আছে, এটা যখন বড় থেকে ছোটোর দিকে যাবে তখন আমার এখানে কি হবে, গ্রেটার দেন ইকুয়াল। তো এটার বিপরীত যখন আবার হবে, যখন আপনি ছোট থেকে চেক করতে চাকবেন, যখন আপনি ছোট থেকে চেক করবেন তখন কিন্তু এটা আবার উল্টায় যাবে, তখন হবে কি লেস দেন ইকুয়াল, তখন আসবে কি লেস দেন ইকুয়াল। লেস দেন ইকুয়ালটা ইউজ করা হয় যখন আপনি ছোট থেকে কোনো একটা কিছু মেজার করবেন, যেমন একজনের স্যালারি মিনিমাম ধরেন যে 20,000 থেকে স্টার্ট করে আপনি চেক করতে করতে 20,000 হইলে এত, 30,000 হইলে এত, 40,000 হইলে এত, 50,000 হইলে এত, তখন আপনি একটা আপার লিমিটার রাখলেন না যে উপরে সর্বোচ্চ ম্যাক্সিমাম যতই হোক, একটা ফিক্সড অ্যামাউন্ট রেখা দিলেন। ওই ক্ষেত্রে মূলত লেস দেন ইউজ করা হয়। যেমন এখানে বলেন যে ইফ ইফ এই যে বেসিক স্যালারিটা, এই বেসিক স্যালারিটা যদি
লেস দেন ইকুয়ালস 20,000 হয়, লেস দেন ইকুয়ালস কত 20,000 হয়, তাহলে তাহলে তার হাউস রেন্ট কত হবে? তাহলে ধরেন তার হাউস রেন্ট হবে যে এটা ইনটু কত পার্সেন্ট, ধরেন 3%, এটা ইনটু 3%, ঠিক আছে, এইটা ইনটু 3%। আর যদি না হয়, আর যদি না হয় তাহলে আবার কি করবে? আবার একটা ইফের মধ্যে যাবে, আবার চেক করবে যে এইটা লেস দেন ইকুয়ালস টু 40,000 কিনা, ধরেন 40 বা 30,000 কিনা, ঠিক আছে, 30% দিলাম যান। এরপর ধরেন এখানে চেক করলো যে আচ্ছা 30,000 এর বেশি কিনা, যদি তাও হয় তখন আবার এটা ইন্টু কত, তখন এটা ইন্টু ধরেন 40%, ঠিক আছে, তো এটা ইন্টু 40%। এটাও যদি না হয়, এটাও যদি না হয়, আবার একটা ইফের মধ্যে যাবে, আবার ইফে গিয়ে আবার এটা টেস্ট করবে যে ইফ দিস ইজ লেস দেন ইকুয়ালস 40,000 কিনা, যদি 40,000 হয় তাহলে এটা ইন্টু ধরেন একবারের আগে এটা একটু কমায় দিই, ধরেন এটা 35%, এটা হলো 38%, যাদের স্যালারি 30-এর বেশি তাদের জন্য 38%, যাদের স্যালারি 40-এর বেশি, 40 বা তার বেশি তাদের জন্য 40%, আরও একটু কমায় নি, ধরেন এটা হলো আমার 32%, যাদের 30-এর বেশি তাদের হলো 35%, যাদের 40-এর বেশি তাদের 38%। আর যদি তাও না হয় তাহলে তার মানে কি, তাহলে হলো যে একদম 40-এর বেশি মানে 50, 60, 70 এরকম যত হয় তাদের প্রত্যেকের জন্য হলো একদম ফিক্সড করে দিলাম 40%। এরপরে বাড়তি যতই বাড়ুক কত আসবে, 40% পর্যন্ত থাকবে, এর বেশি আর যাবে না, ঠিক আছে, এর বেশি আর যাবে না। এরপর এটাকে ধরে জাস্ট ডাবল ক্লিক করে নামাই দেন, হ্যাঁ, প্রত্যেকের যার যার স্যালারি অনুযায়ী তার হাউস রেন্ট চলে আসছে, ঠিক আছে, যার যার স্যালারি অনুযায়ী হাউস রেন্ট চলে আসছে। এরপরে সেম টিএ, টিএ বের করার জন্য আমরা এটাকে কি করতে পারি, কপি করতে পারি। এটাকে কপি করে করবেন কি, জাস্ট একই তো, জাস্ট পার্সেন্টেজটা চেঞ্জ করে দেওয়া। এখানে ধরুন 32%, 35%, 38%, 40% এভাবে ছিল, এখানে টিএতে এত বেশি থাকে না, টিএতে ধরেন সে 5%, এখানে পাইলো সে 7%, এখানে পাইলো 8%, এবং সর্বসাকুল্যে সবার জন্য কত 9% করে বা 10% করে, যারা সবচেয়ে বেশি, এই টিএ। সেম ভাবে কি করলাম, ডিএ পুরোটাকে কপি করে ডিএতে বসায় দিলাম, সেম রাখতে পারেন। এরপর পার্সেন্টেজ আপনি আপনার মতো করে যত বসাইতে চান চেঞ্জ করে বসাইতে পারেন, ঠিক আছে। এরপর মেডিকেলের ক্ষেত্রে হয়তো আর একটু চেঞ্জ করতে পারেন। মেডিকেলের ক্ষেত্রে ধরেন এটা 10%, 12%, 14%, এন্ড সবার জন্য কত 18% এরকম। সেম ভাবে ইন্স্যুরেন্স ধরেন এটা 15% থেকে শুরু করলেন, 15%, আমার ক্ষেত্রে 17%, 18%, ওভারঅল সবার জন্য 20%। এরপর ট্যাক্সের ক্ষেত্রে কত, ট্যাক্স আপনি সবার জন্য 15% করেও কাটতে পারেন, আবার ধরেন যে এরকম ইয়া অনুযায়ীও কাটতে পারেন। যদি সেম কাটতে চান, মানে আলাদা আলাদা কাটতে চান, তাহলে এই ফর্মুলা দিয়ে কাটতে পারেন। আর যদি সবার জন্য ফিক্সড রাখতে চান, জাস্ট সবার জন্য ফিক্সড রাখতে গেলে আবার এখানে আরেকটা জিনিস ইম্পোর্ট করা লাগবে, আরেকটা ইনসার্ট করলে, এটাকে কি বলা হয়, এটা মনে হয় গ্রস নাকি নেট বলা হয়, ঠিক আছে। এটার মধ্যে আমার কি করতে হবে, এগুলাকে আগে মেজার করে যোগ করে নিয়ে আসতে হবে, যে ইকুয়ালস সাম এই বেসিক থেকে এই পর্যন্ত সব মিলে ধরেন গ্রস এত, ঠিক আছে। এরপর এটা থেকে আবার কি হবে, ইকুয়ালস দিস ইন্টু ধরেন 50%, 15% সবার জন্য, একদম যতই হোক সবার জন্য 15%। এরপর টোটাল আসবে কি, জাস্ট এই গ্রস স্যালারি থেকে তার ট্যাক্স বাদ রেখা যত টাকা আসে,
ইকুয়ালস গ্রস স্যালারি মাইনাস ট্যাক্স। ঠিক আছে, তো এটার মধ্যে আপনার থেকে একটু বোল্ড করে দিই, এখানে আপনার ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির স্যালারির সাথে আপনার হাউস টিএডি, এটা কোম্পানি ভেদে এক এক জায়গায় এক এক রকম থাকে, এটার কোনো ফিক্সড ইয়ে না। কোম্পানি ভেদে এক এক জায়গায় অনেক সময় টিএডিএ, অনেক কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি টিএডিএ দেয় না, অনেক কোম্পানি আছে মেডিকেল দেয় না, অনেক কোম্পানি ইন্স্যুরেন্স দেয় না, অনেক কোম্পানি ট্যাক্স কাটে না, ট্যাক্স বলে যে আপনার ইয়ের থেকে মানে ইন্ডিভিজুয়াল যার যারটা সে কাটে না, এরকম থাকে। ঠিক আছে, যার যারটা সে কাটে, এরকম বিভিন্ন পলিসি থাকে। বাট যে পলিসি থাকুক আপনার যদি সিস্টেমটা আপনি জানেন যে জাস্ট পার্সেন্টেজ দিয়ে বের করে দেবেন কত পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট, যেটা যোগ করা লাগবে এটা যোগ করবেন, যেটা বাদ দেওয়া দরকার যেমন ট্যাক্স বাদ দেওয়া দরকার এটা কি করবেন, বাদ দিয়ে দিবেন। এটার সাথে আবার অনেক সময় কিছু বিল অ্যাড থাকে, মান্থলি একটা বিল থাকে যে তাদের এই খরচ ওই খরচ এক্সট্রা কোনো খরচ যদি থাকে ওইগুলো আবার কি হয় টোটাল থেকে বাদ যায়, ওটা একটা হিসাবের মধ্যে থাকে, ওইগুলো এখানে এসে যোগ হয়, ওইগুলো এখানে এসে যোগ হয়। ঠিক আছে, যেমন ধরেন এখানে আরও একটা কিছু অ্যাড করি, ইনসার্ট, এখানে ধরেন যে হবে যাবে কি কস্ট যেন বলে এটাকে, এখানে একটা কস্ট রেখা দিলাম, এখানে একটা কস্ট রাখলাম। এই কস্টগুলো ধরেন ইন্ডিভিজুয়াল যার যার যে ডেইলি একটা খরচ যদি থাকে ওইটা আলাদা কোনো একটা শিটের মধ্যেও থাকার কথা, যেমন এই যে ল্যান্ডন জিউরেস ওনার ধরেন একটা আলাদা শিট রইল, এরকম ওনার ডেইলি যে খরচ থাকে ধরেন 1/5/2025 এরকম ডেইলি একটা ডেট বসানো থাকে। এটার মধ্যে সে ধরেন 1 তারিখে তার 100 টাকা অফিস থেকে তার কোনো খরচ হইলো, এদিন এত টাকা খরচ হইলো, এদিন এত টাকা খরচ হইলো, এরকম মানে সবগুলো লাস্টে একটা কি হয় সাম হয়ে, এই পুরোটা সাম হয়ে এই জায়গায় চলে আসে। ঠিক আছে, এখানে যত অ্যাড হবে তার ডেইলি সেটা কি ওই সামের মধ্যে অ্যাড হতে থাকবে। আর এই যে কস্টটা, এই কস্টটা আবার কি করে তার নাম কি এই জায়গায় না এই জায়গায় বসায় দেয়, ধরেন ইকুয়ালস ইকুয়াল দিয়ে এই তার শিটে গিয়ে এই যে এই শিটটা এন্টার। ঠিক আছে, এখন আপনি এখানে কত 2277, এখানে যদি নতুন কিছু অ্যাড করেন 2377, দেখেন এখানেও কত 2377 চলে আসছে। এই সেম ভাবে যার 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 শিট থেকে তার একটা কস্ট এখানে অ্যাড হয় এবং এটা কি হয় এটা এখান থেকে মাইনাস হয়, যেমন এখান থেকে এইটা মাইনাস ট্যাক্স মাইনাস কত এই কস্ট। ঠিক আছে, তো জাস্ট একটা যার যার শিট থেকে এরকম কস্ট আসে এবং সেই কস্টটা কি হয় এখানে বাদ যায়। বুঝতে পারছেন? আর এরপরে যেটা দেখব সেটা হইলো আমাদের ইয়ে ক্রিয়েট করে কিভাবে, যেই ছোট ছোট ইনভয়েসগুলো আমরা দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন শপগুলোতে যে ইনভয়েসগুলো প্রিন্ট হয়। ঠিক আছে, ইনভয়েসগুলো প্রিন্ট করার জন্য আগে একটা ছোটোখাটো ইনভয়েস ডিজাইন করে নিতে হয়। ঠিক আছে, আপনার একটা ইনভয়েস ডিজাইন এরকম ইনভয়েস ডিজাইন করে নিতে পারেন। যেমন যেমন এরকম একটা লোগো বসায় নিয়ে ডাউনলোডের মধ্যে ছবি আছে, কোনো ছবি থাকার কথা, এখান থেকে যে কোনো একটা আইকন নিয়ে বসায় নিলেন ছবি। ঠিক আছে, এখান থেকে অথবা সেখান থেকে না আসলে ইনসার্ট থেকে নিয়ে আসবে, ইনসার্ট ডাউনলোড, ছবি কর্নারে বসায় নিলাম। তারপরে কি করব, এখানে ধরেন যে এতটুকুকে মার্জ করে তার শপের একটা নাম বসাই দিতে পারেন, যে এবিসি গ্রোসারিস বা টেকনোলজিস, এবিসি টেকনোলজিস, এটাকে মিডলে রাখা একটু ফন্ট সাইজ বড় করে একটু বোল্ড করে, এখানে ধরেন তাদের লোকেশন মার্জিন সেন্টার করে লোকেশন ঢাকা
একটা অ্যাড্রেস বসায় দিলাম। এরপর যেটা করতে হবে, আমার ইনভয়েসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি, ডেট। ইনভয়েসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি, ডেট। ডেট কিভাবে আসে? ডেটের জন্য যেটা করব আমরা, ধরেন এখানে ফার্স্টে কি থাকবে, কাস্টমার নেম, কাস্টমার কাস্টমার নেম দিয়ে এরপরে ধরেন কিছু কাস্টমার নেম দিয়ে কিছু ব্ল্যাঙ্ক স্পেস রেখে দিলাম এরকম। এটাকে আরেকটা নিচে রাখতে পারেন। এটাকে বললাম কি কাস্টমার নেম, অথবা এটাকে আপনার এরকম মার্জিন সেন্টার করে এক সাইডে রাখতে পারেন। কাস্টমার নেম, এরপরে ধরেন এই জায়গায় কি থাকবে, তার মোবাইল, হলো মোবাইল দিয়ে এরপরে ডট 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 বসাই দিলাম কিছু। এটা হলো তার ফোন নাম্বার লেখার জন্য। আর এই পাশে ধরেন এখানে একটা ডেট থাকবে, ডেট। এই ডেটের জায়গায় নর্মালি ডেট না বসায় একটা ফাংশন কি টুডে ফাংশন ইউজ করছি আমরা। টুডে নামে একটা ফাংশন আছে, এই টুডে ফাংশন বসায় দিলে অটোমেটিক কি ডেটটা চলে আসে। সেটা বসানোর সুবিধা হলো, তাহলে আপনি কবে প্রিন্ট করতেছেন ওইটার আর এই প্রবলেমটা হলো না। আপনি যেই দিনই প্রিন্ট করেন ওই দিনের ডেট অটোমেটিক বসে পড়বে, ভুল হওয়ার চান্স নেই। আপনার পিসি থেকে অটোমেটিক সে কী করবে, ওই তারিখের ডেট নিয়ে এখানে বসায় দেবে। এটা যদি আমি কালকে ওপেন করি দেখবেন যে 10/9/25 এরকমভাবে চলে আসছে। আর যদি এটার ফরম্যাট চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি এই যে উপরে নাম্বার এই যে নাম্বার, এখান থেকে ডেটের বিভিন্ন রকম ফরম্যাট আছে, যেমন 14 মার্চ এইরকম ফরম্যাট যদি চান, 8 অক্টোবর 2025 সেটাও বসতে পারেন, অথবা আপনার এরকম মার্চ 12 ইয়ার আসবে না, জাস্ট অক্টোবর 25 এরকম 10/8/25 8 অক্টোবর 25 মানে আপনার মতো করে বসাইতে পারেন। এরপরে কাস্টমার নেম, মোবাইল, কাস্টমার অ্যাড্রেসও রাখতে পারেন চাইলে। এটাকে আপনি করলেন যে কাস্টমার অ্যাড্রেস, এটাকে এক সাইডে নিয়ে আসি। এরকম। এরপর এটা গেল আমাদের উপরের এই অংশটুকু। এরপরে নিচে যেটা হবে, আমার কিছু অংশ থাকবে। একটা হলো আমার সিরিয়াল নাম্বারের জন্য, এটা হবে কিসের জন্য, সিরিয়াল নাম্বার। এরপরে থাকবে আমার প্রোডাক্টের নাম, এরপর থাকবে কি প্রোডাক্টের নাম। এরপর থাকবে আমার কোয়ান্টিটি, এরপর থাকবে কি ইউনিট প্রাইস, কোয়ান্টিটি এরপর ইউনিট প্রাইস। প্রোডাক্টটাকে একটু বড় রাখতে পারেন, এগুলোকে একটু ছোট করে নিয়ে আসতে পারেন। একটা জিনিস খেয়াল করেন, আমার ডেট কিন্তু এরকম হবে। ডেট যদি কখনো সেলের থেকে ছোট হয় যায়, এটা হ্যাশ হ্যাশ করে শো হয়, তখন সেলটাকে একটু বড় করে দিবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন কি দরকার আমার, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, এরপরে আসবে কি আমার টোটাল, টোটাল অথবা প্রাইস, শুধু প্রাইস। ঠিক আছে, আর এই প্রাইস বরাবর আপনি নিচে একটা নির্দিষ্ট অংশ রাখবেন, যে যতটুকু আপনার ম্যাক্সিমাম, হয়তো বা আপনার যেই প্রোডাক্ট ডেইলি কোনো একটা যে কিনতে আসে যারা, তারা হয়তো বা 8, 10, 12টা এরকম লাগে, তখন নিচে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা পর্যন্ত ধরেন রাখলাম। ঠিক আছে, এই 10টা আইটেম রাখার পর এটাকে আমরা একটা বর্ডারও দিয়ে দিতে পারি চাইলে। ধরেন এতটুকু জায়গা বর্ডারের মধ্যে থাকবে এরকম। নিচে কি থাকে আমাদের টোটাল। ঠিক আছে, এখানে ধরেন টোটাল, এখানে টোটালের থেকে আবার আপনি একটু ডিসকাউন্ট রাখতে পারেন, ডিসকাউন্ট। এরপরে ধরেন আবার ডিসকাউন্ট যদি থাকে তাহলে টোটালটাকে কি বলে, আচ্ছা সাব টোটাল, এটাকে আমরা সাব টোটাল করে দিই। একটাকে বললাম সাব টোটাল, সাব টোটাল থেকে ধরেন যদি কোনো ডিসকাউন্ট থাকে, এরপরে যদি পেইড করে কেউ, পেইড কত করলো, এরপরে কত ডিউ, পেইড অ্যান্ড ডিউ। ঠিক আছে, অথবা ডিসকাউন্টের আগে আরেকটা জিনিস,
ইনসার্ট, এখানে বললেন যে টোটাল, এখানে বললেন কি টোটাল, মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে। এখানে ধরেন একটা সিগনেচার রাখলেন এরকম। এখন যদি কেউ প্রোডাক্ট নিতে আসে, আপনি ধরেন একটা সিরিয়াল বসায় দিবেন, এরকম অটোমেটিক সিরিয়াল বসে পড়বে এরকম 2 দিয়ে 3 4 5 6 7 8 9। এরপরে আপনার প্রোডাক্ট দরকার, ধরেন সে একটা মনিটর নিল 5 পিস মনিটর, সে মাউস নিল 4 পিস, কিবোর্ড নিল 10 পিস, এরকম ধরেন এতটুকু নিল। তো ইউনিট প্রাইস, এই প্রাইস ইউনিট প্রাইস তো বসাই নেই। প্রাইসের ক্ষেত্রে কি হবে, জাস্ট কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস, কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস, ঠিক আছে। আর ইউনিট প্রাইস কত, ইউনিট প্রাইস ধরেন মনিটর বলে দিলাম কত 10,000 করে, 10,000 করে, মাউস ধরেন 400 টাকা করে, কিবোর্ড ধরেন 900 টাকা করে, এরকম। আর সাব টোটালের ক্ষেত্রে হবে কি ইকুয়ালস সাম, এই জায়গায় যতটুকুই আসুক পুরোটা কি হবে এখানে সাম হয়ে চলে আসবে। ডিসকাউন্টের ক্ষেত্রে আপনি কোনো একটা অ্যামাউন্ট নিজের মতো করে আপনি বলে দিতে পারেন, যে এটা কাস্টমার ওয়াইজ ডিপেন্ড করে, কেউ না থাকলে তো 0। আর যদি কোনো অ্যাড হয় তাহলে সাধারণ আপনি এখানে 5% বা 4% এরকম বলে দিলেন, 5% 4%, ঠিক আছে। এরপর টোটাল থেকে কি হবে, টোটালের ক্ষেত্রে আপনার ইকুয়াল এটা মাইনাস এটা মাইনাস এই সাব টোটাল ইনটু কত, সাব টোটাল ইনটু এই পার্সেন্টেজ, এখানে যত পার্সেন্ট থাকুক ওইটা, এটা হলো আপনার ডিসকাউন্ট দেওয়ার পর। এখন যদি কেউ 10% ডিসকাউন্ট দেয় 10%, যদি 50% ডিসকাউন্ট দেয় চলে আসবে, ঠিক আছে। পার্সেন্ট বসালে চলে আসবে। এরপর পেইডের জায়গায় তো সে যত পেইড করছে ওইটা থাকবে। আর ডিউ এর ক্ষেত্রে কি হবে, ইকুয়াল এটা মাইনাস পেইড, সরি এটা না তো, টোটাল মাইনাস পেইড, এটা থাকবে আপনার ডিউ এর ক্ষেত্রে। এখন সে যদি মনে করেন যে 6,000 টাকা পেমেন্ট করছে, এত ডিউ আছে, সে যদি 60,000 টাকা পেমেন্ট করে মাইনাস 612, ঠিক আছে। এটা এক্সট্রা তো আর পেমেন্ট করবে না, 6,600, আচ্ছা বেশি পেমেন্ট করে ফেলছে, 5,988.0, এইটা সে পেমেন্ট করবে। এটা তো সে পেমেন্ট করবে না, পেমেন্ট করবে কত, টোটালটা পেমেন্ট করবে ডিসকাউন্ট দেওয়ার পরে যেটা, ঠিক আছে। ইনভয়েস বানাতে তেমন কিছু লাগে না, জাস্ট কোয়ান্টিটির সাথে প্রাইস গুণ করে দিবেন, লাস্টে একটা টোটাল রেখে দিবেন, একটা ডিসকাউন্ট ফিল রেখে দিবেন, আর টোটাল তো জাস্ট এইটার থেকে ডিসকাউন্টটা জাস্ট বাদ দিয়ে দিবেন, আর পেইড আর ডিউ, এটাই, ঠিক আছে। ডিজাইন আপনাদের মতো সময় নিয়ে রিল্যাক্সে বসে সুন্দর করে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস দেখব, সেটা হলো আমাদের ইলেকট্রিসিটির যে বিলগুলো থাকে, ঠিক আছে। ইলেকট্রিসিটির যে বিলগুলো থাকে এটা বেশি টাফ কিছু না। ইলেকট্রিসিটি বিলের ক্ষেত্রে কি হয়, আমাদের ইয়ের মতো, কিসের মতো যেন, এটা হলো আবার ইয়ার একটু উল্টা, যেমন যে যত ইউনিট বেশি খরচ করে তার রেটও আপনার একটু ইয়ে থাকে, বেশি থাকে। যারা যত বেশি মানে বেশি ইউনিট ইউজ করে তাদের রেটও কত থাকে, ইউনিট ওয়াইজ বেশি থাকে। তো এই ক্ষেত্রে ধরেন আগে একটা ফিক্স করা থাকে তো, যে কত থেকে কতর মধ্যে, ধরেন আপনি যদি 100 থেকে বা 0 থেকে 100 ইউনিট পর্যন্ত বা 150 ইউনিট পর্যন্ত খরচ করেন, তাহলে ধরেন আপনার রেট আসে কত, ধরেন 5 টাকা করে ইউনিট, ঠিক আছে। এরপরে ধরেন আপনি 151 থেকে শুরু করে আবার 300 পর্যন্ত খরচ করেন, তখন আবার ইউনিট আসে কত আপনার, ধরেন 5 টাকা 30 পয়সা করে, 5 টাকা 30 পয়সা করে। সেমভাবে আবার ধরেন 301 থেকে শুরু করে আপনি যদি 600 পর্যন্ত খরচ করেন, তখন ধরেন আবার 5.5 টাকা করে ইউনিট আসে। আবার যদি 600 থেকে শুরু করে, যখন এখন আরেকটু বেশি মানে ইন্ডাস্ট্রি লেভেলে চলে যায়, যখন 601 থেকে শুরু করে 900 পর্যন্ত খরচ হয়, তখন ধরেন আবার
6 টাকা করে। এরপরে আবার 900 থেকে ধরেন 1200 পর্যন্ত কত, 7 টাকা করে। আর 1200 থেকে আনলিমিটেড অসীম পর্যন্ত কত, ধরেন 8 টাকা করে। 1200 বেশি সে যত খরচ করতে পারে কত করে, 8 টাকা করে ইউনিট খরচ পড়বে। ধরেন এগুলো আরেকটু বাড়ায় দিই, ধরেন এগুলো হলো 9 টাকা করে, এখানে ধরেন 12 টাকা করে, এরকম। ঠিক আছে, এখন এটা বের করার জন্য কি করতে হবে আপনার, কোনো এক জায়গার এখানে নেম ছিল না, নেমগুলো নিয়ে আসি। ধরেন এই ব্যক্তিদের নাম নিয়ে আসলাম। ঠিক আছে, এটা ধরেন ইগনোর করেন, এটা ধরেন অন্য একটা কোনো জায়গায় আছে। এখান থেকে আমার ইয়া শুরু, এখান থেকে আমরা একটা নেম বসায় নিলাম, কিছু নেম বসায় নিলাম। এরপর কি থাকবে, তাদের ব্যয় করা ইউনিট, তারা কত ইউনিট করে ব্যয় করছে, এখানে একটা ইনসার্ট করে নিই। এখানে দিলাম নেম ইউনিট বিল, এরকম। ঠিক আছে, এখন এখানে তারা কত ইউনিট করে খরচ করছে, কত ইউনিট করে কি খরচ করছে। আরেকটা হলো যে আরেকটা ইনসার্ট করি যে ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস কত ইউনিট এবং ইউনিট প্রাইস। এখন তারা কত ইউনিট করে খরচ করছে, ধরেন এ 150 ইউনিট খরচ করছে, 126 ইউনিট খরচ করছে, 625 ইউনিট। এরকম ধরেন তারা এতটুকু করে ইউনিট খরচ করে। এখন তাদের ইউনিট প্রাইস কত করে আসবে, তাইলে এটা বের করতে হবে আমার এখান থেকে। এখানেও আমরা সেম ভাবে কি করব, একটা নেস্টেড ইফ নিব। এবং এখানে কিন্তু আমি জানি না ম্যাক্সিমাম কত পর্যন্ত কি খরচ করতে পারে। একজন যদি 4-5টা কোম্পানি চালায় বা 4-5টা কারখানা চালায় বা 4-5টা গ্যারেজ ইউজ করে, তাদের কিন্তু ধরেন অনেক কয়েক হাজার, 6,000, 7,000 ইউনিট মতো খরচ হয়ে যাবে। তো এই জন্য কী করা লাগবে, এই জন্য আমার মেজারমেন্টটা করতে হবে অল্প থেকে কম থেকে, ওই যে রেজাল্টের উল্টার মতো। রেজাল্টে করছিলাম কি বড় থেকে ছোট, প্রথমে চেক করছি 80 থেকে, এরপরে ধরেন কমতে কমতে 40 পর্যন্ত এসে ঠেকছি, কারণ আমি জানি 40-এর নিচে আসলে আমার আর মাপা দরকার নাই। কিন্তু এখানে তো আমার ম্যাক্সিমামটা জানা নাই, তো যেহেতু ম্যাক্সিমামটা জানা নাই আমার কি করতে হবে, ছোট থেকে মেজারমেন্টটা শুরু করতে হবে। ছোট থেকে মেজারমেন্টটা শুরু করার জন্য কি করব, এখান থেকে সিলেক্ট করব যে এটা কি লেস দেন ইকুয়াল, তখন কি ছিল গ্রেটার দেন ইকুয়াল, এখন যেহেতু ছোট থেকে আমি মাপবো এই জন্য লেস দেন ইকুয়াল। তো লেস দেন ইকুয়াল যদি 150 হয়, লেস দেন ইকুয়াল 150 হয়, তাহলে আমার ইউনিট পড়তেছে কত করে, 5 টাকা করে। ইউনিট পড়তেছে কত, 5 টাকা করে। আবার যদি না হয় এটা, তার মানে কি আবার একটা ইফ। এরপরে আমি চেক করলাম যে ইফ আমাদের ইউনিট যদি লেস দেন ইকুয়াল 150 না ধরেন, তাহলে কত, 300 পর্যন্ত, 300-র কম আছে কিনা। যদি 300-র কম হয় তাহলে কত করে আসবে, 5.3 করে। এটা আমি এখান থেকে রাখতেছি কেন, যাতে আমি যে কোনো টাইমে কি বিলটা মানে কমানো বাড়ানো বা সরকারি যে হিসাব ওখানে কম বেশি হইলে আমি এখানে যাতে কম বেশি করে দিতে পারি। নাহলে আমার এই জায়গায় জায়গায় সূত্রের ভিতরে গিয়ে 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 কী করতে হবে, কমাইতে হবে। এই জন্য আমি রেফারেন্সটা বাইরের থেকে নিতেছি। আমি এই জায়গায় বিল কমাইতে বাড়াইতে পারবো, আমার এই জায়গায় বিল অটোমেটিক কী হবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এটাকে কপি করে কি করতে পারি, পেস্ট করতে পারি। কপি করে পেস্ট করে দিলাম, কয়েকটা পেস্ট করে নিই। কত ছিল 300, 300, এরপরে যদি 600-র বেশি হয় তাহলে কত হবে, B4। তারপর যদি 600-র পরে কত, যদি 900 পর্যন্ত হয়, 600 থেকে 900 B5, তারপরে 1200, 1200 যদি হয় তাহলে দিলাম কত, B6। আর যদি না হয় তার মানে কি 1200-র বেশি, আমরা এখানে ডিরেক্ট B7 বসাই দিলেও হবে। এখন অবশ্যই ব্র্যাকেটগুলোকে ক্লোজ করতে হবে। এই যে ইউনিট প্রাইস এখন যার যারটা কি বসে পড়বে। ও আচ্ছা, দাঁড়ান আরেকটা কাজ করতে হবে। এগুলো জিরো আসছে কেন জানেন, সেলগুলোকে লক করি না, এই সেলগুলোকে কি করতে হবে, লক করে দিতে হবে। লক করবো কীভাবে, কিবোর্ডের F4, যাতে ওই যে রেফারেন্স বরাবর নিচে না চলে আসে। F4 F4 F4, এই বিলগুলোকে লক করে দিতে হবে। এবার যদি টান দিই, এই যে যার যার ইউনিট ওয়াইজ প্রাইস কিন্তু চলে আসছে। এখন যদি কোনো কারণে আমার ইউনিট বাড়ানো হয়, যেটা 14 টাকা, দেখেন যাদের কত ছিল, যাদের বেশি ছিল তাদের ইউনিট অটোমেটিক 14 হয়ে গেছে। ঠিক আছে, বিল বাড়ানো কমানো এখন হাতের মুঠোয়।
অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আর বিলের জন্য কি করব, বিলের জন্য সিম্পল যার ইউনিট প্রাইসের সাথে আপনার ইউনিটটা কি করব, গুণ দিয়ে দিব, ইউনিট প্রাইস ইনটু ইউনিট প্রাইস। ঠিক আছে, এইভাবে বিল বের করতে পারেন। এখন আপনাদের কাজ হবে কি, আপনাদের কাজ হবে এই যে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা প্রজেক্ট নিজ দায়িত্বে করা এবং একটা গুগল ড্রাইভে ফোল্ডার করে স্টোর করে রাখা। ঠিক আছে, কারণ নেক্সট ক্লাস থেকে পাওয়ার পয়েন্টের ক্লাস শুরু হয়ে যাবে এবং পাওয়ার পয়েন্টের দুইটা ক্লাস হবে, তারপরে শেষ হয়ে যাবে। পাওয়ার পয়েন্ট বেশিক্ষণ লাগবে না। পাওয়ার পয়েন্টের পরেই হয়তো বেশিরভাগ সপ্তাহখানিক বা 2 সপ্তাহ সময় দিব, এর মধ্যে এই যে চারটা প্রজেক্ট এবং ওয়ার্ডের একটা কাজ দিব ওয়ার্ডের মধ্যে, এবং পাওয়ার পয়েন্টের একটা স্লাইড, এই যে জিনিসগুলো আমাকে করে জমা দিতে হবে। ঠিক আছে, আপনাদের সার্টিফিকেটের জন্য, এবং যারা যারা জমা দিবেন শুধুমাত্র তাদের লিস্টটাই আমি সার্টিফিকেটের জন্য জমা দিব। করা যাবে? ঠিক আছে, এই চারটা জিনিস করে জমা দিতে হবে। জি বলেন, আমি ইয়ে করি রেকর্ডিং। জি ভাইয়া, একটু কথা ছিল, সেটা হলো যে সার্টিফিকেটের জন্য কি জমা দিতে হবে সেটা আর একটু ক্লিয়ার করবেন। আর আরেকটা বিষয় হলো যে আমাদেরকে যে একবার ওই যে অ্যাক্টিভেশন কির একটা সফটওয়্যার দিয়েছিলেন, ঠিক আছে? তো সেটা তো উইন্ডোজ অ্যাক্টিভ হয়েছে, এখন যদি আমি আবার ইয়েতে এমএস অফিস যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে অ্যাক্টিভ করতে চাই, সেক্ষেত্রে প্রসিডিউরটা কি হবে? একই হবে নাকি হ্যাঁ, একটু? ওই সফটওয়্যারটার মধ্যে ওখানে দুইটা বাটন ছিল, একটা ছিল উইন্ডোজ অ্যাক্টিভেটর আর একটা এমএস অফিস অফিস অ্যাক্টিভেটর। ওই সফটওয়্যারের মধ্যে হ্যাঁ, অফিস অ্যাক্টিভেটর একটা বাটন আছে, ওটা দিয়ে অ্যাক্টিভেট করে ফেলা যায়। আচ্ছা, না মানে প্রসিডিউরটা কি এখানে, কি ওই যে কি প্রাইভেসির কতগুলো ইস্যু ছিল যে হ্যাঁ হ্যাঁ, ওগুলো উইন্ডোজের সব ওই অফ করে নিতে, ওই সফটওয়্যারটা নামানোর আগে আপনার সব ধরনের প্রোটেকশন, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস সব অফ করে নিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম ওই যে ভিডিও একটা ছিল